নাইনটিজের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন, সো তাদেরকে দেখে বেসিক্যালি ইন্সপায়ার হয়েই এই অঙ্গনে আমার আসা। বিং আ 90s কিড, আমার কাছে তখন মনে হয় যে যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত সুন্দর নাটক হতো আগে, তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, চেষ্টা করি যতটুকু পসিবল হয় আমাদের নাটকগুলোতে যেন এই রকমের সংলাপ থাকে। দিন শেষে সবচাইতে ইম্পর্টেন্ট রুট হচ্ছে তার ফ্যামিলি। সবাই যত জায়গায় আমরা যাই করি না কেন পরিবারে ফিরে আসতে হয়। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় দর্শক যদি আপন পরিবার নাটকটা দেখে, তাহলে পরিবারের ভেতরের যে গল্পগুলো, ভেতরের যে ছোট ছোট সাবপ্লটগুলো, সেগুলোর ব্যাপারে জানতে পারবে ভালো। প্রিয় দর্শক, গল্প, আড্ডা আর নির্মল বিনোদনের এই সুন্দর আয়োজনে আমি অর্চি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট সার্ভাইল বিনোদন সারাদিনের আজকের পর্বে। প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে কিছু আনন্দের মুহূর্ত, কিছু গল্প আর প্রাণ খোলা আড্ডা ভাগ করে নিতে আমি ফিরে এসেছি। আর এই সুন্দর সময়টাকে আরো বিশেষ করে তুলতে আজ আমার সঙ্গে রয়েছেন একজন তরুণ নাট্য নির্মাতা। একটি নাটক শেষ হয়ে যাবার পরও যদি দর্শকের ভেতরে নাটকের কোনো দৃশ্য থেকে যায়, আর শেষ দৃশ্যে পর্দার মানুষগুলোর সঙ্গে যদি দর্শকের নিজের চোখও ভিজে ওঠে, তখন বুঝতে হয় গল্পটা শুধু দেখা হয়নি, গল্পটা দর্শকরা অনুভব করেছেন। সম্প্রতি আপন পরিবার নাটকটি তেমন অনুভূতিরই জন্ম দিয়েছে। 4 দিনে প্রায় 1.6 মিলিয়ন ভিউ। সংখ্যাটা হয়তো সাফল্যের হিসাব বলে, কিন্তু কমেন্ট বক্সের প্রশংসা বলে দেয় গল্পটি আসলে কোথায় পৌঁছেছে। আর এই নাটকের চিত্রনাট্যকার ও নির্মাতা আরমান রহমান প্রত্যয়, তিনি আজ আমার অতিথি। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প আর আড্ডা। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং আরো একটি নতুন নাটক আপনি নির্মাণ করলেন, যেই নাটকটি নিয়ে এত অল্প সময় বেশ আলোচনা হচ্ছে। দর্শকের কাছ থেকে আপনি ফিডব্যাক কেমন পাচ্ছেন? দর্শকের সাথে আমার বহুদিনেরই একটা সম্পর্ক নাটকের থ্রুতে। সো এই নাটকটাতে যেটা হয়েছে, যেই গল্পটা আমি দেখিয়েছি, সো আমি কমেন্ট বক্সগুলো চেক করছিলাম, অ্যান্ড কিছু কমেন্ট তো খুবই ভালো লেগেছে। আর কিছু কমেন্টসে হচ্ছে যেটা দেখতে পেয়েছি, প্রচুর আবেগ আপ্লুত হয়ে গেছে কিছু দর্শক। সো সবকিছু মিলিয়ে আর কি বড় পাওয়া বলা যেতে পারে। এখন যেমনটা দেখছি যে পরিবার কেন্দ্রিক একটা গল্প বলার বা নাটকের ট্রেন্ড চলছে, এই কারণেই কি আসলে এই গল্পটি আপনি বেছে নিয়েছেন বা এই নাটকটি নির্মাণ করেছেন? সত্যি বলতে পরিবার কেন্দ্রিক গল্প এখন খুব বেশি চলছে, আর পারিবারিক গল্পগুলোর কখনো মৃত্যু ঘটে না আমাদের দেশে। সো পরিবারকে নিয়ে সারাদিন দেখা যায় অফিসের পর মানুষ যখন একটা নাটক দেখতে বসে, তখন দেখা যায় যে ফ্যামিলি রিলেটেড যে প্রজেক্টগুলো আছে, তো সেটা দেখলে অনেক মানুষ অনেক ইন্সপায়ার হয়, অনেক নতুনভাবে শিখে। ওই জায়গা থেকে পারিবারিক গল্পের ট্রেন্ডটা মাঝখানে কোনো না কোনো কারণে একটু হারিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এসেছে। সেই কারণে আমরাও ব্যক্তিগতভাবে খুশি। সো ওই ট্রেন্ডের কারণেই বেসিক্যালি চিন্তা করলাম যে পারিবারিক একটা গল্প তো বানানো যেতেই পারে। নাটকটা আসলে কবে লিখেছিলেন? শুটিং কোথায় হয়েছে? শুটিং কবে হয়েছে? একটু বিস্তারিত শুনি। শুটিং হয়েছে গত মাসের, আমি যদি ভুল না করে থাকি, 23-24 তারিখে 2 দিন হয়েছিল। আচ্ছা, খুব বেশি সময় তো হয়নি। রাইট। আর 1 তারিখে হচ্ছে ডে 3, আমরা বেসিক্যালি 3 দিনের নাটকটা করেছি। সো 1 তারিখে হচ্ছে ডে 3টা হয়েছিল আর্টিস্টদের শিডিউল মেলানোর পরে। আর শুটিংটাও মূলত হয়েছে যেহেতু একটা মধ্যবিত্ত পরিবারের গল্প, আরবান ফ্যামিলি তথাকথিত। সো আমরা উত্তরাতে টার্গেট করেছি, উত্তরাতে শ্যুটটা কমপ্লিট করা হয়েছে, এবং আইজি হসপিটাল নামে একটা হসপিটাল আছে আব্দুল্লাপুরের দিকে। সো ওখানে আমরা পুরো একটা দিনের সন্ধ্যা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আর কি শ্যুট করেছি। গল্পটি লিখেছিলেন আপনি কতদিন ধরে? মানে গল্পটি কি বিভিন্ন সময় আপনার পরিকল্পনায় এসেছে, সেই প্রস্তুতি নিয়ে লিখেছেন, নাকি আসলে এই যে যেমনটা বলছিলেন যে পরিবার কেন্দ্রিক একটা গল্প লেখার প্রয়োজন বলে লিখেছেন আপনি? গল্পটি লিখেছি শুটিং শুরু হবার 4 থেকে 5 দিন আগে মাত্র। একদম। আচ্ছা। আর কনসেপ্টটা আর্টিস্টরা আমার জানতো আগে থেকেই যে আমরা কি টাইপের গল্প করতে যাচ্ছি। তো বেসিক্যালি যেটা হয়, আমার একটা অভ্যাস আছে, আমি একদম শুটে যাওয়ার আগ পর্যন্ত গল্প কারেকশন করতে থাকি। আচ্ছা। যতক্ষণ পর্যন্ত গল্পটা প্রপার না হয় ততক্ষণ পর্যন্ত আমি সেটার উপরেই কাজ করতে থাকি। ইভেন শুটিং এর আগের রাতেও আমার যদি ছোট ছোট কারেকশন করার প্রয়োজন মনে হয় তখন আমি করি। সো 4 থেকে 5 দিন আগে প্রপার কমপ্লিট হবার পরে দেন আমরা বাকি যে প্রি প্রোডাকশনের কাজগুলো আছে সেগুলো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে টিম আছে ওনাদেরকে নিয়ে আর কি সম্পন্ন করা হয় আর কি। তাহলে তো খুবই ঝটপট হয়েছে একদম অল্প সময়ের মধ্যে। যেমনটা আমরা দেখেছি শ্রাবণ চরিত্রে
ইয়াশ রোহান এবং রূপা চরিত্রে সুনেরা বিনতে কামাল, এই জুটিকে কিন্তু আমরা খুব একটা একসঙ্গে দেখি না। তো আপনি আসলে তাদেরকে কাস্ট করার পেছনে আপনার কি রিজন ছিল, আপনি কেন নির্বাচন করেছিলেন? আমি এই জুটিটা নির্বাচন করার পেছনে কারণ হচ্ছে, আপনিও জানেন যে লাস্ট আমি যখন এখানে এসেছিলাম, ইয়াশ রোহানের সাথে আয়েশা খানকে নিয়ে আমরা একটা প্রজেক্ট বানিয়েছিলাম। সো মধ্যবিত্ত গল্প যখন দেখানোর চিন্তা হয়েছিল, তখন ওইরকম লুক অ্যান্ড ফিলে কে ভালো পারফরমেন্স করতে পারবে। আর রিসেন্ট টাইমে যেটা ঘটেছে, ইয়াশ রোহান ভাইয়ের সাথে সুনেরা বিনতে কামালের হচ্ছে 2 থেকে 3টা নাটক আমি অ্যাজ অ্যান অডিয়েন্স দেখি স্ক্রিনে, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে এই পেয়ারটা খুবই মানে নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে, পরিচ্ছন্ন একটা জুটি, ফ্রেশ পেয়ার। সো ওই কারণে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে মানে লেটস ট্রাই সামথিং নিউ। সো ওই জায়গা থেকে আমার সুনেরা বিনতে কামাল চমৎকার একজন অভিনেত্রী, ওনার সাথে আমার প্রথম কাজ। সো কাজে উনি যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছেন, ইভেন এখনো দিচ্ছেন ইন টার্মস অফ প্রমোশন অ্যান্ড অল। সো ওই জায়গা থেকে আমি পেয়ারটার কথা চিন্তা করেছি মধ্যবিত্ত একটা গল্প দেখানোর জন্য, কারণ দুইজনকে স্ক্রিনে একসাথে কেমিস্ট্রি যদি বিবেচনা করা হয় তাহলে খুবই ভালো লেগেছে আমার কাছে। বাহ, দারুণ। আমি ইউটিউবে কমেন্ট বক্সে দেখছিলাম, অনেকেই তো অনেক রকমের মন্তব্য করেছেন, ভালো লাগার কথা জানিয়েছেন। তবে শেষ দৃশ্যে সুনেরার যে কান্না মিশ্রিত হাসি, সেই দৃশ্যটি কিন্তু অনেককে খুবই মুগ্ধ করেছে এবং অনেকেই প্রশংসা করছেন। তো এই স্পেসিফিকভাবে যদি এই দৃশ্যের অভিনয়ের কথা একটু সুনেরার বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, যে তার জন্য আপনার নির্দেশনা কি ছিল বা কতটুকু আসলে সে ফুটিয়ে তুলতে পেরেছে? আমার নির্দেশনা ছিল লাস্টে যে সিকোয়েন্সটা, সেটাতে হচ্ছে আমি অলওয়েজ পারিবারিক গল্প যদি আমি বানানো চিন্তা করি, তাহলে চিন্তা করি যে একটা ফ্যামিলি কীভাবে বাউন্স ব্যাক করতে পারে তাদের লাইফে, এই জিনিসটা আমি সর্বদাই চেষ্টা করি দেখানোর জন্য। সো তাদের প্রতি যে ডিরেকশন ছিল সেটা হচ্ছে যে অডিয়েন্স যেন সামহাউ এই সিকোয়েন্সের একটা দুটো সেগমেন্ট অফ দ্য পার্টিকুলার সিকোয়েন্স যেন মানে দেখে মুগ্ধ হয়। একটা সিকোয়েন্সের পুরো দৃশ্যপটটা থেকে 2-1টা সংলাপ কিন্তু দর্শকের মনে থেকে যায়, অথবা ছোট একটা পারফরমেন্স মনে থেকে যায়। তো আমার যেটা ছিল যে ওইখানে খুব বেশি অ্যাক্টিভিটিস ছিল না, ইনস্টেড অফ ইমোশনের জায়গাটা যেন মানুষের হৃদয়ে ছোঁয়ানো যায়। তো আমার যেটা ডিরেকশন ছিল লাইক পরিবারের বাহিরে যখন তারা থাকবে নিজেকে আড়াল করে, সেখানে যেন প্রপার ইমোশনটা স্বামী এবং স্ত্রী দুজনকে দেখাচ্ছে, কিন্তু হয়তোবা পৃথিবীর কেউ জানছে না তারা কতটা স্ট্রাগল করে আজকে বাবার জন্মদিন পালন করছে। সো ওই জায়গাটাতে পারফরমেন্সের কথা আমি ওভাবেই বলে রেখেছি, পরিবারের সামনে যেন ইমোশনটা বা কান্নাটা যেন না দেখানো হয়। ওই রকম একটা পারফরমেন্সের কথা যখন আমি বলেছি, তখন সুনেরা বিনতে কামালও হয়তোবা খুবই চমৎকার পারফরমেন্স করেছে, তাই ওয়ান টেকেই হয়ে গিয়েছিল বিষয়টা। এবং সেটা আমি দেখেছি পরবর্তীতে কমেন্ট বক্সে দর্শকরাও খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছে যে অভিনেত্রী হিসেবে লাস্টে, পুরো নাটকে তো উনি দুর্দান্ত অভিনয় করেছে, লাস্টের পারফরমেন্সটা সত্যি চোখে লেগে থাকার মতো দর্শকের জায়গা থেকে প্রতিক্রিয়া পেয়েছি। ইয়াশ রোহান তো বেশ জনপ্রিয় একজন অভিনেতা এবং এই সময় তিনি ভীষণ কাজে আসলে ব্যস্ত থাকেন, অনেক রকমের চরিত্রে তাকে দেখছি। তো শুটিং সেটে তাকে আপনি কেমন দেখেছেন? বিশেষ করে এই প্রজেক্টটাতে উনি অনেক বেশি স্বতঃস্ফূর্ত ছিল, ওনার মন কেন যেন খুব বেশি ভালো ছিল, আমি জানি না। সো উনি খুব হাসি খুশিভাবে শুটিংটা করেছে, যেটা প্রত্যেকবারই করে, বাট এইবার ওনার মাইন্ড এত ফ্রেশ ছিল যে আমাদের শুটিংয়ে বেশি দৌড়ঝাঁপ পোহাতে হয়নি। আর ভাইয়া ব্যক্তিগতভাবে ইয়াশ ভাই বলি, জোভান ভাই বলি, ওনারা আমাকে খুব পছন্দ করে। আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড ইয়াশ ভাইয়ের হচ্ছে সবসময় আমার উপর একটা আস্থা থাকে যে ধরে ধরে বিষয়গুলো যেগুলো আমার চাওয়া আছে অ্যাজ এ ডিরেক্টর, সেগুলো আমি বের করে ফেলবো। সো ভাইয়ার জায়গা থেকে পুরো দমে সাপোর্টটা আমাকে দিয়েছে, তাই হয়তো বা আমাদের অ্যাজ আ টিম বা অ্যাজ এন ইউনিট আমাদের খুব বেশি কষ্ট করতে হয়নি শুটিংটা করার জন্য। এই নাটকে ইয়াশ রোহানের ব্যক্তি জীবনের বাবা মা নরেশ ভূঁইয়া এবং শিল্পী সরকার অপুকেও তো কাস্ট করেছেন। তো কোন ভাবনা থেকে পুরো পরিবারকে একসাথে নির্বাচন করেছিলেন আপনি? আচ্ছা, এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। লাইক ইয়াশ ভাই মাঝে একটু নেপাল গিয়েছিলেন ঘুরতে, সো ওখান থেকে আসার পরে উনি ওনার বাসায় ছিলেন। তো আমি এবং আমাদের যে সিনেমাটোগ্রাফার ছিলেন এই গল্পে, কামরুল ইসলাম শুভ ভাই, সো আমাদের দুজনকে ডেকেছেন যে আমরা 3 জন একসাথে মিটিংয়ে বসি। তো আগে থেকে শিল্পী সরকার অপুদি, যিনি ওনার মা, শ্রদ্ধেয় মা, তো ওনাকে আমার কাস্টিং করার প্ল্যানেই ছিল। তো আমি যখন ওনাদের বাসায় ঢুকি তখন দেখি যে ওনার যে বাবা আছেন নরেশ দা, তো উনিও হাঁটা চলা করছেন বাসার মধ্যে, তো উনিও একজন অনবদ্য অ্যাক্টর। সো আমার কাছে তখন এই পরিবারের যে কেমিস্ট্রিটা ইন রিয়েল দেখার যে সুযোগটা হয়েছিল, তো সেটা দেখে আমার কাছে চিন্তা হয়েছে ওয়াই শুডেন্ট আই ট্রাই মানে
দিস 3 পিপল ইন মাই প্রোডাকশন। সো তখন আমি ইনস্ট্যান্টলি ওনাদেরকে বলি যে আপনি হবেন বাবা, আপনি হবেন মা, আর ভাই হবে হচ্ছে শ্রাবণ ক্যারেক্টার। সো সবাই খুব খুশিও হয়, তখন ওই দিন রাতে অনেক গল্প হয়। আলটিমেটলি এই কারণে দর্শকের কাছে ওনাদের কেমিস্ট্রিটা এতটা বিশ্বাসযোগ্য লেগেছে, যেহেতু তারা ইন রিয়েল বাবা মা। সো ওই জায়গা থেকে ইমোশনটাও ভাইয়া খুব ইজিলি দিতে পেরেছে। কিছু জায়গায় খুব টাফ কমপ্লিকেটেড ছিল, ওইখানে উনি পারফর্ম করতে দেখা যাচ্ছে আমাদের সাথে খুনসুটি করছে। আমরা যখন রোল ক্যামেরা অ্যাকশন দিচ্ছি, ভাইয়া একদম আগের মতো সিরিয়াস হয়ে গেছে, পারফরমেন্সও দুর্দান্ত ছিল। অ্যাক্টিংয়ের জায়গায় মানে শিফটিংটা, যেটা আমি এই প্রথম ইয়াশ ভাইয়ের মাঝে আবিষ্কার করেছি, যেটা আমি এর আগে আমার 2 প্রজেক্টের মধ্যে করিনি। উনি ইনস্ট্যান্ট হচ্ছে খুবই মানে স্বতঃস্ফূর্ত। যখন আমরা কোনো সিরিয়াস সিকোয়েন্সে যাব, হতে পারে সেটা থ্রিলার, হতে পারে সেটা রোম্যান্টিক, হতে পারে সেটা ইমোশনাল, সো ওই জায়গাটাতে উনি যে পারফরমেন্সটা দেখায়, চরিত্রে ঢুকে যাওয়ার যে এত অল্প সময়ে যে ইনজেক্ট হয় ওনার নিজের মধ্যে শ্রাবণ ক্যারেক্টারটা, সেটা সত্যি দেখার মতো ছিল। আপন পরিবারের গল্প শুনছিলাম এবং ইউটিউবের কমেন্ট বক্সে আমি দেখেছি অনেকের অনেক রকমের কমেন্ট। তার মধ্যে কয়েকজন লিখেছেন যে আপন পরিবার 2 চাই, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই, লাইক প্রত্যেকটা গল্পের একটা এন্ড থাকে। সো সেটার পরে কিছু গল্প মানে এমনই থাকে যেটাকে আমরা চাইলেও যদি পার্ট 2-তে নিয়ে যাই, সেটা দেখতে ভালো লাগে না। আনফিনিশড কিছু গল্প খুবই সুন্দর লাগে, সেটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বিভিন্ন দেশের সিরিজ থেকে সব জায়গায় দেখেছি। সো তখন দর্শকের মনে একটা চাহিদা থাকে এবং দর্শকের মনে দাগ কেটে যায়। বেসিক্যালি আপন পরিবারের হয়তো বা পরবর্তীতে এই শ্রাবণ এবং রূপার ভাগ্যে কি আছে সেই বিষয়টা হয়তো অনেকে জানতে চাইবেন, বাট আমি ব্যক্তিগতভাবে এটাকে আনফিনিশড রাখতে চাই। বিকজ হচ্ছে স্যাক্রিফাইস যে একটা ছেলে তার বাবার জন্য করতে পারে, মানে ইন রিয়েল ছেলেটার কোনো দোষ ছিল না হয়তো, বাট ভাগ্যের পরিণতি ছেলেটার এমন ছিল যে সে অনেক কিছুতে ভিকটিমাইজড হয়ে যায় তখন। সো তারপরে যে ফ্যামিলির প্রতি যে কন্ট্রিবিউশনটা, যেটা মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে হয়ে থাকে, ওই জিনিসটা যেহেতু দেখাতে পেরেছি, আমার কাছে মনে হয় যে এই গল্পের পার্ট 2 আসা উচিত নয়। হয়তো আমরা ডেফিনেটলি 1000 টাইমস বেটার নতুন গল্প নিয়ে সামনে আসবো। সো সেখানে যদি প্রয়োজন হয় তখন আমরা পার্ট 2 হয়তো বা তখন করব, তখন সেটা নিয়ে আমরা দর্শককে জানাতে পারবো। জি, সেক্ষেত্রে যারা এখনো আপন পরিবার এই নাটকটি দেখেনি, তাদের কেন সময় বের করে এই নাটকটি দেখা উচিত, কি বলবেন? আমাদের বর্তমান দেশের যে অস্থিরতা চলছে সবকিছু, সব সেগমেন্ট, সব সেক্টরেই, সো ওই জায়গা থেকে মানুষ এখন বাহিরে যাওয়ার পর কতটা সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, সেটা হতে পারে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে। আমি ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে কথা বলতে আগ্রহী নই, বাট সব কিছুর পরে হচ্ছে যখন বাসায় ফিরে আসে, তখন পরিবারের একজন আরেকজনের যে চেহারাটা, সেটা যদি দেখে, তখন শান্তি অনুভব করে যে সারাদিন পরে আমি সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে এসেছি। তো সেখানে আসার পরে আলটিমেটলি হচ্ছে পরিবারকে দেখার যে ইচ্ছেটা, সো সেটা যদি আমরা অন স্ক্রিনও দেখতে পারি, তখন দেখা যায় যে দর্শকের জায়গা থেকে যে পরিচালক কিংবা চিত্রনাট্যকার বা গল্প লেখক, তিনিও সেভাবেই চিন্তা করছেন যে এভাবে আসলে নিজের পরিবারের, যদি একটা পরিবারে যদি 4 থেকে 5 জন মেম্বার থাকে, 4-5 জনের হাত যদি ধরে রাখতে পারে, এর থেকে সুন্দর বা সুখের মুহূর্ত কিছু হতে পারে না। এবং দিন শেষে সবচাইতে ইম্পর্টেন্ট রুট হচ্ছে তার ফ্যামিলি। সবাই যত জায়গায় আমরা যাই করি না কেন, পরিবারে ফিরে আসতে হয়। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় দর্শক যদি আপন পরিবার নাটকটা দেখে, তাহলে পরিবারের ভেতরের যে গল্পগুলো, যেহেতু ভেতরের যে ছোট ছোট সাবপ্লটগুলো, সেগুলোর ব্যাপারে জানতে পারবে ভালো। তাই আমার কাছে মনে হয় আপন পরিবার নাটকটা একবার হলো দর্শকের দেখা উচিত। এবং আমারও জানতে ইচ্ছে করছে যে সারাদিন কাজের পরে আপনিও যাদের কাছে ফিরে যান একটু স্নেহ, মমতা, ভালোবাসায়, সেই পরিবারের গল্প শুনতে চাই। আপনার আপন পরিবার নিয়ে শুনবো। পরিবারে কে কে আছেন? আচ্ছা, আমার পরিবারে আমাদের খুবই ছোট ফ্যামিলি, সুখী ফ্যামিলি। সো ওখানের মধ্যে লাইক আমার বাবা আছেন, মা আছেন এবং আমার বড় ভাই আছেন। যদিও আমি আমার ভাইকে অনেক মিস করি, সো এই প্রোগ্রামের থ্রুতেই বলতে চাই যে তোমাকে অনেক মিস করি আমরা এন্টায়ার ফ্যামিলি। সো ভাইয়া হচ্ছে বেসিক্যালি ইংল্যান্ডে পড়াশোনা করছেন, তিনি বর্তমানে লন্ডনে আছেন। সো ওনার নাম হচ্ছে সামি। তো উনি হচ্ছে বেসিক্যালি যাওয়ার পর থেকে আমার উপরে অনেক দায়িত্বের জায়গাটা আরও বেশি মানে পরিশোধিত হয়েছে, আরও বেশি বৃদ্ধি পেয়েছে আমার দায়িত্ব পরিবারের প্রতি। তো এখন হয়তো আমি পরিবারের বড় ছেলে, যেখানে আমি ছোট ছেলে ছিলাম। তো কিন্তু ভাইয়া যাওয়ার পরে আমি সত্যি কথা বলতে মানে এরকম ভাই প্রত্যেকটা ভাইয়েরই হোক, সেটা আমার চাওয়া।
আমি যখন যেটা চেয়েছি, যেই সাপোর্টটা আমি মানসিকভাবে বলি, ফাইন্যান্সিয়ালভাবেও ইভেন বলি, বিভিন্ন সময় ভাই আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। এবং আমার বাবা মা হচ্ছে আমার লাইফের বেস্ট ফ্রেন্ড আমি বলতে পারবো। সো আমি বাহিরে যা ঘটে যা করি সব কিছু তাদের সাথে তিনি শেয়ার করলে জানেন, আমি কমফোর্ট জোনটা পাই। বাহ, তো দারুণ। এই হচ্ছে আমার পরিবার, 4 জন সদস্য নিয়ে। এবং আপনার পরিবারের এক্সটেনশন কবে হতে যাচ্ছে? আই মিন বিয়ের কথা বলছি, আপনি বিয়ে করছেন কবে? আমার বিয়ের এই মুহূর্তে প্ল্যান নাই সত্যি আচ্ছা। কথা বলতে। সো আমার কিছু লাইফে গোল আছে, কিছু ইচ্ছে আছে, স্বপ্ন আছে। সো সেই স্বপ্নগুলো যখন আলটিমেটলি আমি ইমপ্লিমেন্ট করতে পারবো আমার জীবনে, তখন আমি বিয়ের চিন্তা ভাবনায় এগোবো। আচ্ছা। আমার বড় ভাইও বিয়ে করেনি এখনো, হয়তোবা আগামী বছর আমার বড় ভাইয়ের বিয়ে হবে, সে দেশে ব্যাক করবে। সো ভাইয়ের বিয়ের হয়তোবা 1-2 বছরের মধ্যে, এটা বাবা মার ইচ্ছা ব্যক্তিগতভাবে। এবং কাজের গল্পে একটু আসতে চাই আবারও। নতুন একটি কাজের গল্প শুনবো, নতুন একটি নাটক নির্মাণ করেছেন যতটুকু আমি শুনেছি, এবং সেটির শিরোনাম হচ্ছে তাহার খোঁজে অচিনপুরে। খুব সুন্দর একটি নাম, একটু বিস্তারিত আপনার মুখে শুনতে চাই। আচ্ছা, বেসিক্যালি এই নাটকটাতে আমার নির্জন নাহুয়েল নামে আমাদের একজন অ্যাক্টর আছেন। সো ওনার সাথে প্রথম কাজ। আচ্ছা। সো উনি ব্যক্তিগত জায়গা থেকে খুবই সাপোর্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন অ্যাক্টর, রাইজিং স্টার। সো ওনাকে নিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা জামালপুরে শুটিংটা করি। সিএমভির প্ল্যাটফর্মে ছিল কাজটা। তো অলরেডি এটা এখন অন এয়ার্ড আছে ইউটিউবে। সো যারা আচ্ছা। দেখতে ইচ্ছুক তারা দেখতে পারেন। আমার কেন জানি আমি গতকাল রাতে ওই নাটকটা আমি অ্যাজ এ ডিরেক্টর দেখছিলাম। তো আমার কাছে আমার বানানো বিশেষ কিছু নাটকের মধ্যে এটাও জায়গা পাবে। আমার এতটা ভালো লেগেছে। আমার মাও আমার পাশে বসে নাটকটা দেখছিল। সো লাইক কিচেনে শি ওয়াজ ডুইং সামথিং। সো ওখান আচ্ছা। থেকে বারবার আমাকে বলছে পজ দিয়ে রাখো, আমি এসে বাকিটা দেখবো। বাকিটা দেখবো। সো আমার কাছে ব্যাপারটা খুব এনজয়িং লেগেছে, মানে এনজয়েবল লেগেছে। তো তখন আমি নাটকটা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, আউটডোরে যখন আমরা অনেক বিভিন্ন জেলাতে বা ডিস্ট্রিক্টে শ্যুট করতে যাই, ওখানে বাংলাদেশের যে অ্যাস্থেটিক ফিলটা বা সৌন্দর্যটা অসাধারণভাবে তুলে ধরা যায়। এবং তখন নিজেকে পরিচালক মনে হয় যখনই ঢাকার বাইরে শুটিং করতে যাই। আর আমার কাছে একটু ওল্ড ট্রেডিশনের বাড়ি, একটু ক্লাসিক ভাইব, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। এবং আমার কাছে সামহাও মনে হয় বাঙালিয়ানা যে ব্যাপারটা, সেটা আমাদের নস্টালজিয়া করে দেয় যদি আমরা লাইক ব্রিটিশ আর্কিটেক্টের সেই পুরনো বাড়িগুলো, রবি ঠাকুরের হতে পারে, তারপর জীবনানন্দ দাশের হতে পারে। তারপর আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে দেখছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পুরনো বাড়ি ছিল, সেটা দেখছিলাম। সো আমার কাছে হিস্ট্রি নিয়ে রিসার্চ করতে অনেক ভালো লাগে। সো এই গল্পটা জামালপুরে করার কারণে আমরা পুরনো অনেক ধরনের ভিনটেজ অ্যারোমা ফিলের বাড়ি পেয়েছি, যেখানে আমরা গল্পটা শ্যুট করেছিলাম। এবং এই গল্পটায় একটা বেসিক্যালি ছেলে বিদেশ থেকে দেশে আসার পরে তার একটা জার্নি, একটা মেয়ের খোঁজ করার জন্য এই শহরে। সো এই এবং তার বন্ধুরাও বাল্যকালের যারা ছিলেন তারাও তাকে খুব সাহায্য করে। তো এই জার্নির কারণে না গল্পের মধ্যে একটা রোলার কোস্টার টাইপের রাইড মোটামুটি বেশ ভালোভাবে আছে। সো আমরা 4 দিনের শ্যুটটা করেছিলাম। তো এই গল্পটা আমি বলবো যে তাহার খোঁজে অচিনপুরে আপনারা ডেফিনেটলি দেখতে পারেন। আর রিসেন্টলি একটা শ্যুট করেছি, যদি সামনের কাজের কথা বলি, পার্থ শেখ এবং আয়েশা খানের। সো পার্থ শেখ অনেকদিন পরে ব্যাক করেছে কাজে বড় পরিসরে। তো সুলতান এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্মে আমি ওই কাজটা বানালাম। সো ওখানে হচ্ছে ওটার নামও ইন্টারেস্টিংলি আপন মানুষ। তো ওটা করেছি এবং আমি এই গল্পটা নিয়ে ভীষণ রকমের আশাবাদী। আশা করি এটা যখন আসবে, মানে ইট উইল বি এ ব্লাস্ট, যদি আল্লাহ সহায়তা করেন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা দেখতে পাবো। ডেফিনেটলি। ওকে, আপনি অভিনেতা ফারহান আহমেদ জোভানের বেশ ভক্ত, এবং সর্বশেষ তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেছেন। তো তার এই অর্জনকে নিয়ে আপনার কি বলার আছে, আপনি কিভাবে দেখছেন? জোভান ভাই ইজ আ কাইন্ড অফ আর্টিস্ট যেখানে মেধাবী নির্মাতারা নিজের ট্যালেন্টটাকে শোকেস করার জন্য, দেখানোর জন্য জায়গা খুঁজে পায়। উনি সবসময়, আমি দেখেছি যারা ইয়ং ট্যালেন্ট আছে, অনেক আর্টিস্টের মাঝে আছে, বাট আমি যেহেতু জোভান ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্সটা হয়েছে ব্যক্তিগত জায়গা থেকে আমি শেয়ার করতে চাই। ডিরেক্টর হতে পারুক নিউ, হয়তো আমি খুব বেশি নিউ নাই মুহূর্তে, আমার 7 বছর রানিং অ্যাজ এ ডিরেক্টর। সো ওই জায়গা থেকে ভাইয়ের কাছে যখন কোনো একটা নতুন ছেলেও যায়, গল্পটা যদি খুবই প্রমিজিং হয়, ভাইয়া একটা হলেও সুযোগ তাকে দেয় এবং দিয়ে দেখে যে ছেলেটা কেমন। আর উনি অলওয়েজ ইয়ং জেনারেশনের সাথে কাজ করতে খুব পছন্দ করে। আমরা মেট্রোপ্লেক্স নামে আমাদের যে টার্ফ আছে, আমরা ওখানে ক্রিকেটও খেলি লাইক মাসে 2 বার। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সো ভাইয়ের সাথে আমাদের রেগুলারই দেখা হয়, আমরা অনেক প্ল্যানিং হয়। অ্যান্ড জোভান ভাইয়া হচ্ছে ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের জায়গায় থাকে, কারণ উনি শুধু ইন ফ্রন্ট অফ ক্যামেরা
যে খুবই ভালো মানুষ হিসেবে নিজেকে দেখায় ব্যাপারটা এমন নয়। উনি আউট অফ ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরা তো উনি অসাধারণ মানুষ। এবং ওনার সবচাইতে বেস্ট যেটা অ্যাট্রিবিউট আই উড সে লাইক গুণ, সেটা হচ্ছে উনি ভীষণ রকমের ভালো কমিউনিকেশন মেনটেন করেন উইথ হিজ কলিগস। সো ওনাকে যখনই চাওয়া হয় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট উনি রিপ্লাই করে। এবং উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। যদি ওনার কোনো কিছু ভালো না লাগে উনি সরাসরি বলে দেন, যদি ভালো লেগে যায় উনি ডাইরেক্ট সেটা ইমোশনটা এক্সপ্রেস করে। মনের ভেতরে কোনো কিছু রাখেন না। খুব ফ্রেশ মাইন্ডের মানুষকে আমি পছন্দ করি। সো জোবান ভাইকে এজন্য আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, আর একটা ভালো বন্ডিং তো আছেই। বা অনেক অনেক গুণের কথা আপনি বলছিলেন, তো কাজের ক্ষেত্রে আপনাদের এই জুটির নেক্সট কাজ আমরা কবে দেখতে পাবো? কাজের ক্ষেত্রে জোবান ভাইয়ের সাথে একটা প্রজেক্ট আমাদের প্ল্যান হচ্ছে। ইটস বিং আ লং টাইম, লাইক 1 বছর হয়ে গেছে একটা প্রজেক্ট প্ল্যান করেছে। ভাইয়ের সাথে আমার লাস্ট কাজ দিল দরিয়া ছিল, সেটা 1 বছর আগে শ্যুট করা হয়েছে, অন এয়ার হয়েছে। সো এরপর আমাদের 1 মাসের মধ্যে আরেকটা প্রজেক্ট হবার কথা। ভাইয়া গল্প লক করেছে, সব কিছু আমাদের প্ল্যান হয়ে গেছে। আমি আবার মাঝখানে বর্তমানেও ইভেন আমি দেশের বাইরে ইন্ডিয়াতে পড়াশোনা করছি। সো আমার বেশিরভাগ সময় ওখানেই থাকা হচ্ছে। তো ওখান থেকে এসে আমি দেখা যায় যে যেই শ্যুটগুলো প্ল্যান করতে পারছি, ভালো ভালো গল্প যদি পেয়ে যাই, সেই শ্যুটগুলো আমার করা হচ্ছে। তো দেখা যায় 1 বছরে আমি কোনো এক অজানা কারণে, এটার আসলে ভাইয়ারও কোনো দোষ নেই, আবার আমি আমার জায়গা থেকে আমি নিজেও জানি না যে আমাদের শ্যুটটা কেন হচ্ছে না। আজও আমি স্ক্রিপ্টটা লিখে কমপ্লিট করছি না। আমাদের লাস্ট নাটক যেটা অনের হয়েছে তার 1 মাসের মধ্যে আমাদের নেক্সট শ্যুট হবার কথা। ভাইয়া সব কিছু লক করে রেখেছে। অ্যান্ড আমি সবাইকে বলতে চাই, দর্শককে, লাইক এটা হয়তো অ্যাজ এ ডিরেক্টর আমার জীবনের সবচাইতে প্রিয় গল্প। গল্পের নাম হচ্ছে 7 স্বর্গ, 7 হেভেন। সো ওই গল্পটা নিয়ে আমরা আসবো এবং খুব বড় পরিসরে আসবো। সো মানে এটা আমার কাছে সিনেমা থেকে কোনো অংশে কম হবে না। এটা নিয়ে আমাদের এত প্ল্যান। এবং জোভান ভাইও যেদিন, আমার মনে আছে, যদি আপনি সময় দেন আমি শেয়ার করতে চাই খুব ছোট পরিসরে। সেটা হচ্ছে যখন ভাইয়াকে আমি সিনোপসিসটা তথা সারাংশটা দিয়েছিলাম, তো ভোরবেলা ভাই আমাকে 4 থেকে 5টা কল দিয়ে ফেলেছে হোয়াটসঅ্যাপে। আমি তখন ঘুমোচ্ছি। তখন উনি আমাকে ফোন দিয়ে বলেছে যে এটা ইমিডিয়েট আমরা শুটে যাব, সব কিছু লক করো। আর উনার একটা ছোট্ট অবজারভেশন ছিল গল্পে, সেটা উনি শেয়ার করে এবং বলেছে আমরা এই কাজটাতে যেন আমরা বেস্ট কিছু তোমার থেকে চাই। এবং সেখান থেকে আমি বলেছি ইমিডিয়েট লক করছি। আলটিমেটলি লকটা হয়নি, তবে গুড নিউজ ইজ আমরা উইদিন লাইক 1-2 মান্থসের মধ্যে আমরা শ্যুটটা করে ফেলছি। এবং সেটা নিয়ে আমরা আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ডিরেক্টর হিসেবে আমার টিম থেকে সর্বোচ্চ ধরনের এফোর্ট আমরা এই প্রজেক্টটাতে দিব। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনার অনুভূতির কথাগুলোই শুনতে চাই। সেদিন খেয়াল করছিলাম যে আপনি 90 দশকের গুণী অভিনেত্রী, আমাদের প্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের 2টি কন্টেন্ট ফেসবুকে শেয়ার দিয়েছেন। একটি তার নাটকের একটি কন্টেন্ট ছিল এবং আরেকটি ছিল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠান কেমিস্ট্রির। তো আপনি নিশ্চয়ই বিপাশা হায়াতেরও গুণমুগ্ধ ভক্ত, তাই তো? একদম 90s-এর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন, সো তাদেরকে দেখে বেসিক্যালি ইন্সপায়ার হয়েই এই অঙ্গনে আমার আসা। সো অ্যাজ এ ডিরেক্টর আমি যখন কাজ শুরু করেছি তখন থেকে স্বপ্ন ছিল যে ওনাদেরকে নিয়ে কাজ করার। লাস্ট আমার যেটা বলছিলাম পার্থ শেখের প্রজেক্টে দীপা খন্দকার উনি ছিলেন, দিলারা জামান আন্টি ছিলেন। সো দিলারা জামান আন্টি যেমন 90s-এর 80s-এর একজন অসাধারণ গুণী অভিনেত্রী। সো ওনার 85 ইয়ার্স ওল্ড, ওই জায়গাতে আমি যেই মানে এনার্জি দেখেছি আর সংলাপ মনে রাখার যে মানে দক্ষতা ওনার মাঝে দেখেছি, আমরা বাকরুদ্ধ ছিলাম শুটিংয়ের মধ্যে। সো 90s-এর জায়গা থেকে ইন্সপায়ার হয়ে যেহেতু আমাদের এই কাজের মধ্যে আসা, আর ওনারা এত পরিশোধিত বাংলায়, এত প্রমিত শুদ্ধ বাংলা, এত সুন্দর করে সংলাপ বলতো, তো আমার একটা হয়তোবা প্রশংসা আমি পাই আর্টিস্টদের থেকে যে আমার লিখার হাত ভালো এবং আপনার বাচনভঙ্গি সুন্দর, আপনিও সুন্দর করে কথা বলার সেই প্রচেষ্টাটা রাখেন। সেটা আমি চেষ্টা করি, কারণ আমাদের বাংলা ভাষাটাই সত্যি কথা বলতে খুবই সুন্দর। সো ওই জায়গা থেকে ওই নাটকগুলো দেখলে আমার এখনো গুজবাম্প হয়। ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে বিভিন্ন ফেসবুকে, যেমন আপনি বলেছেন, ওখানে রিলসের থ্রুতে আমরা খুব ছোট ছোট ক্লিপ দেখতে পাই। তো বিঙা 90s কিড আমার কাছে তখন মনে হয় যে যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত সুন্দর নাটক হতো আগে, তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, চেষ্টা করি যতটুকু পসিবল হয় আমাদের নাটকগুলোতে যেন এই রকমের সংলাপ থাকে, মানুষ যেন পুরনো সেই ফিলটা ফিরে পায়। সেটা। এবং 90 দশকের নাটকে আসলে কি ছিল যে এখনকার নাটকে নেই বলে আপনার মনে হয়? আমি যদি ইন আ ওয়ার্ড বলতে চাই, একটা শব্দ লাইক অস্থিরতা। আমাদের 90s-এর সময় লাইক ইন্টারনেটের এত প্রচলন তো একদমই ছিল না।
মানুষ একটা পুরনো টিভির মধ্যে একটা নাটক দেখার জন্য ডিশের লাইক এন্টিনাটা ঠিক করে করে নাটকটা দেখার জন্য পুরো পরিবার ধৈর্য নিয়ে যে বসে থাকার মানে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা না এখন কোনো না কোনোভাবে লাইক বড় কন্টেন্ট এখন অডিয়েন্স কনজিউম করতে চাচ্ছে না, রিলসের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে আমাদের গল্পগুলোতেও না অনেক সময় বলে অনেক মানে কুইকলি যাবা, অনেক টান টান স্টোরি থাকতে হবে, প্রথম কয়েক মিনিটের মধ্যে একটা হুক থাকতে হবে যেটা থেকে অডিয়েন্স আটকে যাবে, কারণ তাদের হাতে এখন অনেক অপশন আছে। তখন হয়তো অপশন ছিল না, বাট অপশন এত বেশি থাকার কারণে না আমরা অনেক সময় অনেক মানে সাবজেক্টের মাঝে কোনটা আমাদের জন্য বেস্ট পসিবল অপশন সেটা আমরা ভুলে যাই, সেটা চুজ করতে পারি না। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু সময় দেওয়া উচিত, একটু ধৈর্যশীল হওয়া উচিত দর্শকদের জায়গা থেকেও, যেন তারা কন্টেন্টটা হয়তো বা একটা স্টোরি লাইন যেমন হয় বিভিন্ন বড় বড় কন্টেন্টে আমরা দেখি আস্তে আস্তে স্টোরিটা ডেভেলপড হতে থাকে, বিল্ড আপ হতে থাকে, এতটুকু সময় আমাদের অডিয়েন্সের কাছে ডেফিনেটলি চাওয়া উচিত যেন তারা কন্টেন্টটা দেখে এবং ওখানে ওই অস্থিরতাটা না থাকার কারণে না মানে পারিবারিক গল্প তো আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারও করে গেছেন অনেকগুলো কালজয়ী ধারাবাহিক নাটক, তো ওখানে দেখা গেছে যেটা মানে খুব সুন্দর মানে স্বাভাবিকতা, গোছানো এবং পরিশোধিত একটা জীবন এবং একটা পরিবার কিন্তু সেখানে উপস্থাপন করা হতো, যেই জায়গায় এখনকার জেনারেশনের সাথে হয়তো বা অ্যাডজাস্ট হচ্ছে না, বাট এখনকার জেনারেশনের সুন্দরভাবে দেখানো উচিত। চাইলে ওই ছোট ছোট সেগমেন্ট আমরা এখানেও দেখাতে পারি টেনে টেনে। সো অস্থিরতাটা যদি কমে একটু তাহলেই হচ্ছে অনেকখানি বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক হতে পারে। একটা সময় ছিল যখন বিপাশা হায়াত তৌকির আহমেদ জুটি এবং বিপাশা হায়াত জাহিদ হাসান জুটি ভীষণ জনপ্রিয় ছিল এবং এখনো আসলে জনপ্রিয় জুটি আছে, তবে নতুন করে কিন্তু জুটি গড়ে উঠছে না। সেদিন তটিনী এবং পার্থ শেখের একসঙ্গে কাজ করা নিয়ে আপনি বেশ দারুণ একটি অ্যাপ্রিশিয়েট করে পোস্ট দিয়েছিলেন। তো আপনার কি মনে হয় আর কোন নতুন অভিনেতা অভিনেত্রী আছেন যাদের জুটি হয়ে কাজ করা উচিত বা আপনি জুটি হিসেবে তাদেরকে দেখতে চান? পার্থ শেখ ইজ এ কাইন্ড অফ পার্সন যেটা হচ্ছে মাই ডিয়ার ব্রো টাইপের, খুবই ভালো, খুবই সুইট, মানে আমার দেখলে ওনাকে ভালো লাগে। তো আমাদের লাস্ট হচ্ছে ওনার বাড়িতে বাসায়ও গিয়েছিলাম, সো সেখানে অনেক আড্ডা হয়েছে, অনেক প্ল্যান হয়েছে। তো বেসিক্যালি এটা শেয়ার দেওয়ার পেছনের রিজনটা হচ্ছে নতুন জুটিকে অ্যাপ্রিসিয়েট করা। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আর্টিস্টের সংকট এখনও আছে, সো পার্থ শেখ এতদিন পরে কামব্যাক করেছে। অ্যাজ আ কলিগ যদি মানে প্রয়োজন যখন তখন যদি আমরা না থাকি, শুধু ভালো সময়েই বলি যে আপনি ভালো করছেন, চলেন আমরা আবার কাজ করি, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা পরিচালকের কাজই পরিচালক হিসেবে যদি কন্টেন্টটা সুন্দর হয় শেয়ার করা আমাদের দায়িত্ব। সো সুজন ভাই ওটা বানিয়েছিল, সো প্রথমবার যে একটা ফ্রেশ পেয়ার দেখতে পেয়েছি, তো আমাদের শুধু আমি নই, আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য রেসপেক্টফুল ডিরেক্টরস সবাই হচ্ছে ওটা শেয়ার করেছে এবং আমার খুব ভালো লেগেছে। এবং আই ওয়াজ মানে চেকিং হিজ ভিউ, কত ঘন্টায় কত মানুষ দেখতে পাচ্ছে, ইন আ পজিটিভ সেন্স, ইউ নো, লাইক ভিউটা তো দর্শক দেখলেই হয়, সো দর্শকের কাছে ভালো কন্টেন্টটা পৌঁছায়। আর নতুন যদি আমি বলি যে পেয়ার হতে পারে এরকম এখন যারা নতুন কাজ করছেন, নাওভি ভাই আছে, সে ভালো করছে, তারপর হচ্ছে প্রান্ত দস্তিদার। জুটি হিসেবে আসলে দর্শক যাকে পছন্দ করে ওভাবে আমার চিন্তা করা হয়নি যে কাকে দেখলে ভালো হয়। দর্শক যাকে পছন্দ করে তাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া উচিত আমার মতে। তার মানে আমাদের একটা প্রবলেম যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, একটা জুটি ভালো হিট হলে সেটাকে রান করতেই হয়, সেটা ইন আ সেন্স বোথ অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায়। যখন পেয়ার চেঞ্জ হবে, সব গল্প কিন্তু আমরা একই জুটিতে দেখতে পারবো না, একটু যখন চেঞ্জ হবে দর্শক না সামহাও নিতে চায় না। সো এই প্রবণতাটা থেকে আমাদের বেরিয়ে সবার সাথে সবার কাজ করা উচিত যদি তার মাঝে পটেনশিয়াল থাকে। সো আমি জুটি প্রথায় খুব একটা বিশ্বাসী না। যদি আর্টিস্টের মনে হয়, যদি ডিরেক্টরের মনে হয় যে আমার অপোজিটে যিনি থাকবেন কো আর্টিস্ট বা ফিমেল প্রোটাগনিস্ট অর মেল প্রোটাগনিস্ট, উনি ভালো পারফর্মার, ডেফিনেটলি ওনাকে কাস্ট করা উচিত আমার কাছে মনে হয়। জি, একটা সময় যেমন ছিল যে ঈদের অনুষ্ঠান মালায় যে নাটকগুলো প্রসারিত হলো, সেই নাটকগুলো বা কাজগুলো নিয়ে কিন্তু পুরো বছর ব্যাপী আলোচনা সমালোচনা হতো, দর্শকরাও প্রশংসার বাণী দিতেন, ভাসিয়ে দিতেন। কিন্তু এখনকার সময় বিশেষ করে যদি ঈদের কথা বলি বা কোনো বিশেষ দিনে বড় পর্দার সিনেমাতে বা সিনেমাগুলো নিয়ে যতটুকু আলাপ আলোচনা করা হয়, নাটকগুলো নিয়ে কিন্তু সেভাবে আলোচনায় আসে না বা কথা বলা হয় না। এর কারণ আসলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে না ব্যক্তিগতভাবে আমি এই ব্যাপারটা এনজয় করি। আচ্ছা, লাইক বাংলা সিনেমা যদি আমি বলি, বাংলা সিনেমার একটা উজ্জ্বল একটা অতীত আছে, আলোকিত একটা অতীত আছে। সেখান থেকে সামহাও আমরা বেরিয়ে গিয়েছিলাম। কখনো একটা দেশের মানে
আমি বলবো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মানদণ্ড নাটক হতে পারে না। আচ্ছা। আমরা ব্যক্তিগতভাবে নাট্য পরিচালক হয়তো ইন দ্য লং রানে সিনেমা বানাবো, বাট একটা দেশের কালচার বলি, কৃষ্টি বলি, সংস্কৃতি বলি, সেটা রিপ্রেজেন্ট করে সিনেমা। সো প্রত্যেকটা নাট্য নির্মাতারও ইন দ্য লং রানের স্বপ্নও আছে যে সে একটা সুন্দর একটা সিনেমা নির্মাণ করবে। সো তখন দেখা যেত যে ঈদের সময় আমাদের দেশে ভালো সিনেমা হতো না। এখন কিছু ভালো পরিচালক এসেছে এবং আমরা যদি রিসার্চ করে দেখতে পারি অনেক পরিচালক নাটক থেকেই এসেছে যারা এখন সিনেমাতে খুব ভালো করছে। সো একটা যে ট্রান্সফর্ম হয়েছে ফিল্মে, সেটা আমার কাছে মনে হয় খুব পজিটিভ সাইড ফর আ কান্ট্রি। এবং দেখা যাচ্ছে যে নাটকের কখনো মৃত্যু ঘটবে না, সেটা আমি কখনো বিশ্বাস করি না। কারণ সিনেমা, ভালো সিনেমা যেই দেশে হয় সেখানে বছরে 3 থেকে 4টা সিনেমা হয়। বাকি যে মাসগুলো আছে দর্শক তখন কি দেখবে এন্টারটেনমেন্টের জন্য? ডেফিনেটলি নাটক দেখবে। এবং নাটকের যে একটা অরা আছে সেটা বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে, যেহেতু আমি ওখানে স্টাডি করি, ম্যাসিভ একটা ফ্যান বেজ আছে আমাদের বাংলাদেশের নাটকের। সো ওনারাও নাটক দেখে। সো নাটকের কখনো মৃত্যু ঘটবে না। পাশাপাশি আমি যদি বলি যে ঈদের সময় নাটক কেন চলছে না, ব্যাপারটা ভুল। আমার কাছে মনে হয় আমরা হলের মধ্যে যতগুলো মানুষ দেখি, 18 কোটি জনসংখ্যার দেশে এতগুলো সবাই তো আর মানুষ সিনেমা হলে দেখতে যাচ্ছে না। অনেক লম্বা একটা পোর্শন কিন্তু বাসায় বসে নাটকই দেখছে এবং নাটকগুলো ভালো সাকসেসফুলি ভিউ হচ্ছে। তার মানে দর্শককে আমাদের চয়েসটা দিয়ে দেওয়া উচিত তারা কোনটা দেখবে। বাট আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঈদের মতো স্পেশাল ওকেশনে তাদের সিনেমা দেখা উচিত, যেহেতু একটা ভ্যাকেশন থাকে, তাদের বাসায় আসার পরে নাটকটাও দেখা উচিত। তাহলে তারা বুঝতে পারবে কোথায় কি কাজ হচ্ছে। এবং আপনি সেদিনই ফেসবুকে খুব অভিমান করে একটি পোস্ট লিখেছিলেন যে ইন্ডাস্ট্রির কিছু মানুষের উপর বিরক্ত হয়ে শিখেছেন যে সবাইকে আপন ভাবা যায় কিন্তু নিজের মানুষ বানানো যায় না। কেন লিখেছিলেন বা কোন ভাবনা থেকে? বেসিক্যালি সেই বিরক্তি বা অভিমানটা তখনই আসে যদি আমি ব্যক্তিগতভাবে আমার নীতির জায়গা থেকে ঠিক থাকি, তখন কষ্টটা আরও বেশি হয়। লাইক আমার কাছে উইথ ডিউ রেসপেক্ট যদি কেউ আসে কোনো প্রয়োজনে, কোনো হেল্পে, আমি আমার জায়গা থেকে বরাবরই এটা মানে যে কেউই বলবে যারা আমাকে কাছের থেকে চেনে, আমি সর্বোচ্চ রকমের সহযোগিতা তাদেরকে করার জন্য চেষ্টা করি। সেটা যে কোনো জায়গাতেই হয়। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, লাস্ট আমার পার্থ শেখ আয়েশা খানের শুটিংয়ে একজন ডিরেক্টর এসেছেন। উনি বলল যে আমি তো কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা হেল্পের জন্য উনি এসেছেন, প্রজেক্ট রিলেটেডই। তো আপনাকে আমার দেখে মাটির মানুষ মনে হয় ভাইয়া, কেন জানিস, খুব ভালো লাগে, সো আমি আপনার কাছে এসেছি। আমার জায়গা থেকে আমি তার প্রতি সর্বোচ্চ সহযোগিতা আর হাত বাড়িয়ে আমি ডেফিনেটলি দিব সেই বিষয়টাতে। এবং এই জায়গা থেকে আমার কাছে আফসোসের জায়গা এটা লাগে যখন আমি আমার জায়গা থেকে ঠিক আছে সবার প্রতি আমি ভালো, এবং হয়তোবা কিছু কিছু সময় ভুল হয়ে যায় যখন সকল সার্কেল বা সকল জায়গায় আড্ডাতে আমাকে দেখা যায় না। আমি একটু ঘর কোনো নিজের মতো করে থাকতে টাইপের মানুষ কিছু কিছু ক্ষেত্রে থাকি। আমার খুব কমফোর্ট জোনের বাইরে না আমি আড্ডা দিতে পারি না, আমার পছন্দ হয় না বা আমি অ্যাডজাস্ট করতে পারি না। কিন্তু আমি সবাইকে ভীষণ রকমের শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। সো ওই জায়গা থেকে দেখা যায় আমাদের বাংলাদেশে বাঙালিদের একটা সমস্যা আছে, এটা আমার ডেফিনেটলি বলতে হবে। মানে আপনার সামনে অনেক সুন্দর কথা বলবে, অনেক ভালোভাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, তারিফ করবে, আপনি যখন থাকবেন না পেছনে কথা বলাটা, সত্যি কথা বলতে সবসময় নেওয়া যায় না। যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আপনার আমার সামনে এসে আমাকে বলা উচিত, তাহলে আমি এটা শুধরে নিব। মানুষ মাত্রই ভুল। সো এই জায়গা থেকে আমার কাছে ওই দিন আমি আমার কিছু কথা বাহির থেকে শুনেছিলাম, যেটা আমি করিও নি, খুবই নর্মাল বিষয় ব্যক্তিগতভাবে। আর অভিমানের বিষয়গুলো না আমি খুব বেশি প্রকাশ করতেও চাই না যে আমি কার প্রতি অভিমান, কিভাবে অভিমান করেছি। সো ওই জায়গা থেকে আমার কাছে তখন মনে হয়েছে যে আমি যখন যেটা করি না সেটা কেন আমাকে শুনতে হবে। আপনার যদি আমার জন্য কোনো প্রবলেম থাকে, আমার বিষয় নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে, ডেফিনেটলি আপনি এসে আমাকে খোলাখুলি বলেন। ট্রান্সপারেন্সিটা খুবই ইম্পর্টেন্ট, না হলে রেসপেক্টের জায়গাটা তখন থাকে। অনেক দেখা যায় ভুল ডিসিশন মানুষ নিয়ে থাকে শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের কারণে, নিজের অনেক বড় ক্ষতি করে ফেলে অনেক মানুষ। সো ওই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় মনের মাঝে কিছু না লুকিয়ে আপনি আমাকে সরাসরি বলুন। তো আলটিমেটলি মানে জেলাসি বা হিংসা যে বিষয়টা থাকে সেটা আমি কখনো পছন্দ করি না। সো ওই জায়গা থেকে আমি কিছু জিনিসের মানে ফেস করেছিলাম। তো দ্যাটস ওয়াই আই জাস্ট রোড দ্যাট পার্টিকুলার স্ট্যাটাস। বাট আমি ওটাতে অনুভূতির জায়গাটা করেছি, বাট আমি মেইনলি কাউকে ইন্ডিকেট করিনি সেখানে।
এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই যে নাটক তো আপনার ভালোবাসার জায়গা, বাট নাটকের বাইরে আসলে আপনার ভালোবাসার জায়গা কোনটি? যদি কখনো এমন হয় যে আপনাকে অপশন দেওয়া হচ্ছে নাটক নির্মাণ করা যাবে না, নাটক লেখা যাবে না, তো আপনি আসলে কোন পেশাকে তখন বেছে নিতে চাইবেন? I want to choose a particular profession which will be making vlogs. আচ্ছা, Being a travel vlogger, অলরেডি আমি পার্শ্ববর্তীদের যেহেতু ইন্ডিয়াতে স্টাডি করছি, সো ওখানে আমি অনেক অনেক জায়গায় ঘোরার ঘুরছি, সুযোগ, হ্যাঁ। সুযোগ হচ্ছে। বাহ, অ্যান্ড আমার সোলো ট্রাভেল খুব ভালো লাগে। সো সোলো ট্রাভেলে হচ্ছে লাইফের যেটাকে বলে ফিলোসফি, জস অফ লাইফ, জীবনের মুখ, সেটাকে দেখা যায়। এবং আমরা না সোলো ট্রাভেল করলে যেটা হয়, আমাদের ডিপ্রেশন অনেক কমে যায়। কোনো মানুষের যদি আমি আপনাকে যে কাউকে সাজেস্ট করব, কখনো যদি খুব খারাপ লাগে, একদম। একা ঘুরতে বেরিয়ে যাবেন। Right. একা ঘোরার পরে পৃথিবীকে যখন দেখবেন, সৃষ্টিকর্তা এত দেখা। সুন্দরভাবে পৃথিবীটাকে বানিয়েছে, সেখানে যখন আপনি ঘুরবেন, একটা পাহাড়ের চূড়োয় আপনি একা যখন বসে থাকবেন, আশপাশটা দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে মানে পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আপনাকে সৃষ্টিকর্তার থ্রুতে আপনাকে ব্লেসড করে, দেখার সুযোগ আছে, ব্লেসিং হ্যাঁ। দেয়। তো ওই জায়গা থেকে আমি যদি কখনো নাট্য নির্মাতা হিসেবে প্রফেশনটা ছেড়েও দেই, অলরেডি আমার একটা চ্যানেল আছে আরমান প্রত্যয় ব্লগস নামে, সো এখানে আমি কন্টেন্ট দিচ্ছি রেগুলার। ইটস অলরেডি বিং তাহলে মনিটাইজড তো আরো একটি ভালো লাগার বিষয় নিয়ে আপনি কাজ করবেন। ডেফিনেটলি। নিশ্চয়ই, এবং নিশ্চয়ই। আমি সময় সুযোগ পেলেই আমার গিয়ার্স অ্যান্ড হচ্ছে সবকিছু ক্যামেরা ট্যামেরা নিয়ে আমি বেরিয়ে যাই। সামনে আমার অনেক দেশে ট্রাভেল করার প্ল্যান আছে। আচ্ছা। সাউদার্ন পার্ট অফ এশিয়া থেকে আমি স্টার্ট করব। শ্রীলঙ্কা হতে পারে, নেপাল হতে পারে, ভুটান হতে পারে, খুব প্রত্যেকটা সুন্দর, দেশে খুবই হ্যাঁ। সুন্দর। সো ওখানে আমি ব্লগ বানানোর জন্য আমি যাব বেসিক্যালি, ইন আ ওয়ে। দারুণ। লাস্ট ইয়ার সোহানও গিয়েছিল কোথায়, নেপালে। সো উনিও ব্লগ টক বানাচ্ছে, আমার সাথে আড্ডা হয়েছিল, উনিও এটা পছন্দ করে। সো আমি আমার জায়গা থেকে কন্টেন্ট মেকিংটার সাথেই থাকবো, সেটা আমি আমার থ্রুতে পৃথিবীকে দেখাতে চাই। এবং আমার আরেকটা প্রফেশন খুবই পছন্দের, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু বি আ গুড টিচার অফ আ সার্টেন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। সো আমি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি বা টিচার হওয়ার আমার খুব ইচ্ছে আছে। সো সেটা নিয়ে আমি এগোবো ডেফিনেটলি। বাহ, তাহলে তো অনেক কিছু পরিকল্পনা আছে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ।